আজকে কোনো ঝাঁঝালো স্প্রে নাই। আজকে দুঃশাসনের অবসান ঘটেছে, আজ ফ্যাসিবাদের অবসান ঘটেছে। যে ফ্যাসিবাদের কারণে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তারপরও এই দেশটাকে তিনি ছেড়ে যাননি। বলেছে এই দেশটাই আমার শেষ আশ্রয়স্থল, এটাই আমার বাংলাদেশ। তাদেরকে, বিএনপি দলকে তার আদর্শ এবং চেতনা এবং ধর্মীয় মূল্যবোধকে যদি আমরা জাগ্রত করতে চাই, তাহলে তার আদর্শকে ধারণ করে আগামী দিনে রাজপথে থাকব, নির্বাচনে থাকব, গণতন্ত্র সমুন্নত করার জন্য যা যা করা দরকার সেই শপথ রেখে তার আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং আগামী দিনে আসাদ ভাইয়ের হাতকে শক্তিশালী করব, সেই শপথ রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মুক্তি ভাইকে। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার আগে আমি উপস্থিত সমস্ত নেতৃবৃন্দকে অবহিত করতে চাই, 2 নম্বর মির্জাপুর ইউনিয়ন বিএনপির ঘাঁটি সামনে, এটা আমরা প্রমাণ করবো, এই আশ্বাস রাখছি আপনাদের কাছে। এ পর্যায়ে আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আসাদ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় 2 নম্বর মির্জাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত, মির্জাপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সভার সংগ্রামী সভাপতি, আপনাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা হুমায়ুন কবির মুফতি এবং সাধারণ সম্পাদক মহিদুল মাস্টার সহ মঞ্চ উপবিষ্ট থানা বিএনপি নেতৃবৃন্দ, জেলা বিএনপি নেতৃবৃন্দ, এই ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট 2 নম্বর মির্জাপুর ইউনিয়নের একাংশ, সবাইকে সালাম আলাইকুম। আজকে কোনো ভোট চাইতে আসি নাই, এটা ভোট চাওয়ার কোনো অনুষ্ঠান নয়। এখানে বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করার জন্য এসেছি। দোয়ার অনুষ্ঠানে অনেকেই বেগম খালেদা জিয়ার সম্পর্কে আপনাদের বলেছেন, আমাকেও যেখানে প্রধান অতিথি হিসাবে আসতে বলা হয়েছে, সেখানে যদি আমি 2টি কথা না বলি তাহলে আয়োজকদের আয়োজন অসম্পূর্ণ রয়ে যায়। প্রিয় উপস্থিতি, বেগম খালেদা জিয়া সম্পর্কে আপনারা সবাই জানেন। বেগম খালেদা জিয়া কেমন মানুষ ছিলেন সেটা বাংলাদেশের মানুষ তার জানাজায় উপস্থিত হয়ে বুঝিয়ে দিয়েছেন। বেগম খালেদা জিয়া ছিলেন আমার, আপনার, আমাদের মাতৃসম, জননীসম দেশনেত্রী। দেশনেত্রীর জন্মের ইতিবৃত্ত যদি আপনারা দেখেন, 1946 সালের 15ই আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের জলপাইগুড়ি নামক স্থানে, যেটা দিনাজপুরের মধ্যে পড়ে, সেখানে জন্মগ্রহণ করেছিলেন। বাবার অরিজিনাল বাড়ি ছিল ফেনীতে। জন্মের পর তার নাম রাখা হয়েছিল খালেদা খানম, ডাকনাম পুতুল। সেই বেগম খালেদা জিয়া 1960 সালে তৎকালীন সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জিয়াউর রহমানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। এরপর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
এবং বেগম খালেদা জিয়া একে একে বাংলাদেশের মানুষকে দুই হাত তুলে, দুই হাত ভরে, আঁচল ভরে দিয়ে গেছেন। বাংলাদেশের যা কিছু শ্রেষ্ঠ অর্জন তার প্রায় সবকিছুই এসেছে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, সর্বোপরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জিয়া পরিবারের হাত ধরে। যদি আপনাদেরকে বলি কিভাবে 1971 সালে বাংলাদেশের মানুষ যখন অরক্ষিত ছিল, পাকিস্তানি হানাদার বাহিনী যখন বাংলাদেশের মানুষকে দিনের পর দিন হত্যা করছিল, বাংলাদেশের মানুষের গণতন্ত্র ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না, যখন মিলিটারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্র্যাকডাউন করলো, সার্জেন্ট জহুরুল্লাহ হলে হত্যাযজ্ঞ চালানো শুরু করলো, তার আগ দিয়ে রাজনৈতিক নেতৃত্ব মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করতে যখন ব্যর্থ হচ্ছিল, ঠিক তখনই আমার আপনার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়া, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে প্রমাণ করেছিলেন এ দেশ আমাদের, এ দেশ বাংলাদেশ আমাদের। তিনি সম্মুখ সমরে থেকে স্ত্রীর নিকট দুই নাবালক সন্তানকে রেখে উনি যুদ্ধক্ষেত্রে আবির্ভূত হয়েছিলেন। বেগম খালেদা জিয়া দুই সন্তান সহ পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দী হয়েছিলেন। তারপরও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা বেগম জিয়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করেননি, নীতি নৈতিকতার প্রশ্নে কোনো আপোষ করেননি। দেশ স্বাধীন হলো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে ফিরে, যুদ্ধের ময়দান থেকে ফিরে দেশ গঠনের জন্য সেনাবাহিনীর ব্যারাকে ফিরে গেলেন। এদিকে তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করলো, এমনকি আওয়ামী লীগও নিষিদ্ধ হলো, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হলো, বাকশাল গঠিত হলো, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হলো, বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা হলো, মানুষের কণ্ঠ রুদ্ধ করা হলো। এভাবে দেশ চালাতে যে ৭২ থেকে ৭৫ পর্যন্ত বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরি করা হলো, বাংলাদেশে দুর্ভিক্ষ এলো। আপনারা দেখেছেন খাদ্যের অভাবে মানুষ কিভাবে হাহাকার করেছে, আপনারা দেখেছেন বস্ত্রের অভাবে কিভাবে জাল পরে বাসন্তীদের দিন কেটেছে। এখানেই থেমে থাকেনি বন্ধুরা আমার। ৭২ থেকে ৭৫ পর্যন্ত ৩০,০০০-এর মতো জাসদের তরতাজা তরুণদেরকে হত্যা করা হয়েছিল। তাদের অপরাধ ছিল তারা একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে চেয়েছিল। এখানেই শেষ হয়নি। তৎকালীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে খন্দকার মুস্তাক আহমেদ, শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রমন্ত্রী, তার ষড়যন্ত্রে শেখ মুজিব নির্মমভাবে নিহত হন। শেখ মুজিব নির্মমভাবে নিহত হওয়ার আগে বাংলাদেশের মাটিতে প্রথম গুমের সংস্কৃতি চালু করেছিলেন। 1972 সালের ৩রা অক্টোবর ঢাকার কেরানীগঞ্জের সিদ্দিক মাস্টারকে আসরের নামাজের সময় যখন অজুরত অবস্থায় ছিলেন, তখন তৎকালীন রক্ষী বাহিনী, বাকশাল বাহিনী সিদ্দিক মাস্টারকে
তুলে নিয়ে যায় এবং গুম করা হয় তাকে, সে আর জীবনে ফিরে আসেনি। বিপ্লবী সিরাজ শিকদারকে প্রথম গুমের শিকার করানো, ক্রস ফায়ারে দেওয়া হয়। সেই ক্রস ফায়ারে সিরাজ শিকদারকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় হত্যা করে পার্লামেন্টে নগ্ন উল্লাস প্রকাশ করা হয়েছিল। বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছিল। ৭৫ 15ই আগস্ট শেখ মুজিব অভ্যন্তরীণ আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে, বাকশালের অভ্যন্তরীণ দ্বন্দ্বে, সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্বে নিহত হওয়ার পর আবার যখন বাংলাদেশের মানুষ দিশেহারা হয়ে পড়ে, তখন আবার বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে বাংলাদেশের মানুষকে মুক্ত করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া এভাবেই যুগে যুগে বাংলাদেশের মানুষের সামনে আবির্ভূত হয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা, সামরিক শাসক এসে গণতন্ত্রকে মুক্তি দিয়েছেন। সাধারণত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকলে সামরিক শাসক ক্ষমতা দখল করেন। বাংলাদেশের ইতিহাসে সামরিক শাসন এসে একদলীয় শাসনের বৃত্ত ভেঙে, একদলীয় শাসনের ব্যারিকেড ভেঙে বাংলাদেশের মানুষের জন্য নতুন দিন এনে দিয়েছিলেন, নতুন সূর্য এনে দিয়েছিলেন, বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্র এনে দিয়েছিলেন। বন্ধুরা আমার, এই বাংলাদেশ যখন গুটি গুটি পায়ে তলাবিহীন ঝুড়ি থেকে স্বাধীন সার্বভৌম মেরুদণ্ড সম্পন্ন বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছিলেন, তখন জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কাছে বাংলাদেশ হেরে যায়। আবার শহীদ রাষ্ট্রপতিকে হত্যা করা হয় 1980 সালের 23শে মে। বেগম খালেদা জিয়া তখন গৃহিণী, 2 নাবালক সন্তানকে নিয়ে একদিকে আইন কানুনহীন সংসার চালানো, আর একদিকে ভেঙে পড়া বিএনপিকে এক কাতারে দাঁড় করিয়ে বাংলাদেশের মানুষের মুক্তির দিশানে ঠিক করা, এই দায়িত্ব কাঁধে নিয়ে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হয়েছিলেন। এরপরের ইতিহাস আপনারা জানেন। 82 থেকে 90 পর্যন্ত যখন এরশাদ শাসন করেছিলেন, তখন 2টা নির্বাচন হয়েছিল, 1986 সালে এবং 1988 সালে। সেই নির্বাচনে বেগম খালেদা জিয়াকে অনেক প্রলোভন দেখানো হয়েছিল, উনি কোনো প্রলোভনে মাথা নত করেনি। আওয়ামী লীগ নির্বাচনে গেল সমঝোতার ভিত্তিতে এরশাদের সাথে। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন ছিলেন। উনি বলেছিলেন, বাংলাদেশে গণতন্ত্র না ফেরা পর্যন্ত আমি কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। তার আপোষকামিতার কারণে, উনি আপোষহীনতার কারণে 1990 সালে বাংলাদেশে গণতন্ত্র ফিরেছিল। এরশাদের পতন হলো 91 সালে। বাংলাদেশে প্রথমবারের মতো বেগম খালেদা জিয়া বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী হলেন। এরপরের ইতিহাস জানেন। 96 সালে বেগম খালেদা জিয়া আমাদের জাতিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উপহার দিয়েছিলেন। 2001 সালে এসে আবার যখন ক্ষমতা আসলো, তখন বেগম খালেদা জিয়া বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য পৃথক মন্ত্রণালয় করলেন, শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দিলেন, চিকিৎসায় সর্বোচ্চ বরাদ্দ দিলেন, কৃষকের জন্য বিশেষ দৃষ্টি দিলেন। এভাবে বাংলাদেশের উন্নয়ন একের পর এক সমস্ত ক্ষেত্রে, কৃষকের উন্নয়ন, শ্রমিকের উন্নয়ন, বুভুক্ষ খেটে খাওয়া মানুষ, নিরন্ন মানুষ 2 বেলা খেতে পারার মতো আইন কামের পথ খুঁজে পেলেন। 2007 সালে আবার ষড়যন্ত্র করে বেগম খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করা হলো। বেগম খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করে যখন গৃহবন্দী করা হলো,
শেখ হাসিনাকেও গৃহবন্দী করা হলো। দুই নেত্রীকে প্রস্তাব দেওয়া হলো, আপনারা বিদেশে চলে যান, রাজনীতি করার দরকার নাই, আমরা দেশ চালাই। শেখ হাসিনা ওয়াজেদ বিদেশে চলে গেলেন, সমঝোতা করে আমেরিকা চলে গেলেন। আবারও আমার নেত্রী বললেন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। তার সামনে নিয়ে যে তার সন্তানদের নির্যাতন করা হলো। প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি যদি বাংলাদেশ ছেড়ে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার পছন্দ কোনো ঠিকানায় বসবাস শুরু করেন, তাহলে পৃথিবীর সমস্ত সুখ এনে দেব আপনার এবং আপনার দুই সন্তানের কাছে। বাংলাদেশ সরকার সমস্ত খরচ বহন করবে। বিশেষ বিমান এয়ারপোর্টে এনে রাখা হলো। আমার নেত্রী বললেন, এদেশের মাটিতে আমার স্বামী ঘুমিয়ে আছে, এদেশের মাটিতে বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘুমিয়ে আছেন, তাকে এই দেশের মাটিতে রেখে আমি পৃথিবীর কোথাও যাব না। আমার দুই সন্তান যদি মারাও যায়, তাদেরকে যদি হত্যাও করা হয়, বাংলাদেশে আমার লক্ষ কোটি সন্তান আছে, তাদের অরক্ষিত রেখে বাংলার মাটি থেকে আমি পৃথিবীর কোনো ঠিকানায় যাব না। আমার ঠিকানায় বাংলাদেশ, আমার পৃথিবীতে আর কোনো ঠিকানা নাই। সেদিন বেগম খালেদা জিয়া রাজি হননি বলে বাংলাদেশ গণতান্ত্রিক পথে ফেরার একটি সুযোগ তৈরি হয়েছিল। বেগম খালেদা জিয়াকে রাজি করাতে পারেননি। তারপরে তথাকথিত একটি নির্বাচনের মধ্য দিয়ে আবার নীল নকশার ষড়যন্ত্রে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা হলো 2008 সালের নির্বাচনে। এরপর শুরু হলো ফ্যাসিস্টদের পদযাত্রা। বেগম খালেদা জিয়া বুঝতে পেরেছিলেন ফ্যাসিস্টরা কিভাবে রক্ত চোষার মতো বাংলাদেশের মাটিতে আসন গেড়ে বসতে যাচ্ছে। যে কারণে প্রথমে উনি বলেছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। উনি বলেছিলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই স্লোগানকে সামনে রেখে যখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন সংগ্রাম সূচনা হলো, সেই আন্দোলন সংগ্রামে 4500-এর মতো সহযোদ্ধাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। সেই সংগ্রামে 700-র মতো সহযোদ্ধাকে গুমের শিকার করানো হয়েছিল, যার পরিবার পরিজন এখনো তাহাজ্জুদের নামাজ পড়ে স্বজন ফেরার প্রতীক্ষায় থাকে, কখন তার প্রিয়জন আসবে। তাদের লাশটা পর্যন্ত ফেরত পাওয়া যায়নি। তার নাবালক সন্তানেরা ব্যাংকের থেকে টাকা তুলতে পারে না, কারণ একজন মানুষ মারা না গেলে তার উত্তরাধিকার সনদ পাওয়া যায় না, ওয়ারিশ সনদ পাওয়া যায় না। এরকম একটি দুর্বিষহ সময় দিয়ে 16 বছরে ফ্যাসিস্টরা বাংলাদেশে আমাদের 4500 সহযোদ্ধাকে হত্যা করেছে, 700 সহযোদ্ধাকে গুম করেছে, 60 লক্ষের বেশি সহযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করে হয়রানি করেছে। 2024 সালের জুলাই এবং আগস্ট মাসের 20 দিন সময়ের মধ্যে 1400-র উপর মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। 30,000 মানুষকে পঙ্গু করেছে। বন্ধুরা আমার, বেগম খালেদা জিয়া তো ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়েও কারাগারে বসেও আমাদের আন্দোলন সংগ্রামের অফুরান প্রেরণা হয়ে শক্তি জুগিয়েছে, সাহস জুগিয়েছে। জুলাই বিপ্লব উত্তর বাংলাদেশে বেগম খালেদা জিয়া দলকে নির্দেশ দিয়েছিলেন, এবার যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের ঘরে ঘরে এরকম একটি ফ্যামিলি কার্ড দিতে হবে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আজকে যে আপনার সহধর্মিনীকে
আপনার স্ত্রীকে বলবেন বেগম খালেদা জিয়া নির্দেশ দিয়ে গেছেন বিএনপিকে, এবং বিএনপি ক্ষমতায় গেলে সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে। সেই নির্দেশটি হলো বিএনপি ক্ষমতায় এসে প্রত্যেকটা গৃহকর্ত্রীর জন্য, আপনার স্ত্রীর জন্য একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এই রঙের। এই ফ্যামিলি কার্ডে আপনার স্ত্রীর একটি ছবি থাকবে, তার টিপসই থাকবে, যার বিনিময়ে প্রতি মাসে তিনি সরকার থেকে 2500 টাকা করে ভাতা পাবেন বিনামূল্যে। এটা বেগম খালেদা জিয়ার নির্দেশ। আমরা প্রত্যেকটা গৃহকর্ত্রীকে, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রত্যেক গৃহকর্ত্রীকে, আপনাদের স্ত্রীকে, আপনাদের মাকে, আপনাদের বোনকে, চাচিকে, ফুফুকে আমরা এইভাবে টাকা দেব। এটা বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়ার অন্যতম পরিকল্পনা ছিল। আজকের ভোট চাইতে আসেনি, শুধু বেগম খালেদা জিয়ার পরিকল্পনার কথা বললাম আপনাদের স্মরণ সভায়। বেগম খালেদা জিয়া নির্দেশ দিয়ে গেছেন বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসলে প্রত্যেক কৃষককে এরকম একটি গ্রিন কার্ড দেওয়া হবে, যে গ্রিন কার্ডের বিপরীতে প্রত্যেক কৃষক এইভাবে প্রতি মাসে একটি মাসিক ভাতা পাবেন, এরকম 2000-2500 টাকা। এর বাইরে এই কার্ড যার হাতে থাকবে ন্যায্য মূল্যে সার পাবেন, কৃষি উপকরণ পাবেন, কৃষককে স্বাবলম্বী করবেন। ওনার এই পরিকল্পনার পিছনের মূল কারণ, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনার স্ত্রী কি করেন, আপনার উত্তর দেবেন কিছু করে না, উনি বাসায় গৃহিণী। বেগম খালেদা জিয়া বলছেন এটা সম্পূর্ণ অন্যায় করা হচ্ছে তাদের প্রতি। কারণ আপনার বাড়িতে সবার আগে ঘুম থেকে উনি উঠেন, আপনার বাড়ির আঙিনা পরিষ্কার করেন, আপনার জন্য রান্না বান্না করেন, উঠান পরিষ্কার করেন, হাঁস মুরগি পালেন, ছাগল গরু পালেন, সারাদিন কাজ করেন। রাতের বেলায় আপনাকে খাইয়ে ঘুমাতে পাঠিয়ে, সন্তানদের ঘুমাতে পাঠিয়ে উনি খেয়ে তারপর ঘুমাতে যান। যে মানুষটি সবার আগে ঘুম থেকে উঠেন আর সবার পরে ঘুমাতে যান, সেই মানুষটির দিন শেষে তার স্বামীকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার স্ত্রী কি করেন, তিনি বলেন কিছু করেন না, উনি গৃহিণী। বেগম খালেদা জিয়া বলেছেন এটা অন্যায়, কারণ উনি সবচেয়ে বড় কর্মী, উনি সবচেয়ে বড় কাজের মানুষ, উনি সবচেয়ে বড় কর্তা, যে কারণে ওনার জন্য রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা উচিত। উনি বললেন বাংলাদেশের কৃষকেরা নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দেন, শ্রমিক থেকে শুরু করে সর্বোচ্চ ধনী পর্যন্ত মুখে যে খাবারটা খান, যে ভাতটা খান, যে রুটিটা খান, যে পিঠাটা খান, যে আটাটা দেখেন, যে চালটা নাড়েন, যে ধানটা বিক্রি করেন, এই সব কিছু তৈরি করেন আমার কৃষক ভাইরা। তারপর বছর শেষে ফসল বিক্রি করতে যে হিসাব মিলাতে হয়, যে টাকা খরচ হয়েছে সেই টাকার ফসল উৎপাদন করতে পারলাম কিনা। বেগম খালেদা জিয়া বললেন এভাবে চলতে পারে না। বিএনপিকে নির্দেশ দিলেন এবার ক্ষমতায় আসলে কৃষকের জন্য কৃষক কার্ড করে দিতে হবে, যাতে করে কৃষক এই কার্ডের বিনিময়ে তার ন্যায্য অধিকার ফিরে পায়, প্রতি মাসে ভাতা পায়, সার পায় ন্যায্য মূল্যে, কৃষি উপকরণ পায় ন্যায্য মূল্যে। আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে এই টাকা আসবে কোথা থেকে? বন্ধুরা, এই কথা বলে আমার বক্তব্য শেষ করব, দোয়ার অনুষ্ঠান নামাজের আগে শেষ করব। এই দুইটা কাজ করতে বছরে সরকারের খরচ হবে বড়জোর 50,000 কোটি টাকা। সরকারের বছরে বাজেট প্রায়
7,00,000 কোটি টাকা। বিদেশি পত্রিকাগুলো রিপোর্ট করেছে গত 16 বছর সময়ে প্রতি বছর বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হয়ে এই কৃষকের টাকা, শ্রমিকের টাকা মেরে বিদেশে বেগমপাড়া ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে, বেগমপাড়া করেছে, সম্পদের পাহাড় গড়েছে ওই দুর্বৃত্তরা, যার পরিমাণ প্রতি বছরে 21 লক্ষ কোটি টাকা। প্রতি বছর যদি 21 লক্ষ কোটি টাকা আমার আপনার টাকা পাচার হয়ে বিদেশে যায়, সেই টাকাটা আমরা যদি আটকাতে পারি, তার থেকে 50,000 কোটি টাকা বা 1 লক্ষ কোটি টাকা আমার কৃষকের জন্য, আমার মা বোনের জন্য যদি বরাদ্দ করা যায়, তাহলে আমার কৃষকের মুখে হাসি থাকবে, আমার মা বোনের জন্য হাসি থাকবে। আমি যখন ভোট চাইতে আসব, আপনাদের কাছে আরো বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা বলবো, তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা বলবো। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, শুধু এই কথা বলবো, বেগম খালেদা জিয়ার স্বপ্নের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের পথ ধরে আমরা হেঁটে চলেছি। সেই পথে আমরা আপনাদেরকে আমাদের পাশে চেয়েছি, সাথে চেয়েছি। আপনারা সেই পথে আমাদের পাশে, আমাদের সাথে থাকবেন, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ, এখন আমাদের হুজুর দোয়া পরিচালনা করবেন। আপনারা ধৈর্য সহকারে যার যার জায়গায় বসে থাকবেন। এ পর্যায়ে এই গান তো ভালো না। পর্যায়ে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান। হাফিজুর রহমান ভাইকে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আমরা সবাই আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। দোয়ার আগে আমরা সবাই বিসমিল্লাহির সূরাতুল ফাতিহা একবার, সূরা ইখলাস একবার, দুরূদ ইব্রাহিম একবার পড়ে। اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم রব্বুল আলামিন। মাবুদ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, রব্বুল আলামিন, আজকে 2 নম্বর মির্জাপুর ইউনিয়ন সরিয়ার বিল বাজার হাই স্কুল মাঠে রব্বুল আলামিন হাজার হাজার মানুষকে নিয়ে, রব্বুল আলামিন বিএনপির নেতৃবৃন্দদেরকে নিয়ে, রব্বুল আলামিন আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান অ্যাডভোকেট সাহেব উপস্থিত রয়েছেন। তাকে সঙ্গে নিয়ে আপনার শাহী দরবারে আমরা দোকানে করে হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পাঠ করে রব্বুল আলামিন আপনার শাহী দরবারে হাত তুলেছি। এর যে সওয়াব হয় সর্বপ্রথম আপনার হাবিব
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম নবীজির রূহ মুবারকের সব পৌঁছে দিন আল্লাহ। নবীজির সাহাবী তাবিন তাবে তাবিন আইমে মুস্তাহিদিন মা খাতুনে জান্নাত বাবা আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা চলে গেছেন সকলের আরওয়াহ মুবারকের সওয়াব পৌঁছে দিন আল্লাহ। বিশ্বের ভিতরে আপনার যত মাহবুব বান্দারা চলে গেছেন, খাস করে রব্বুল আলামিন ফুরফুরার জমিনে দাদা হুজুর থেকে শুরু করে দুনিয়ার ভিতরে যত অনেক হক সিলসিলা রয়েছেন সমস্ত হুজুরদের কবরের সওয়াব পৌঁছে দিন আল্লাহ। বাংলার জমিনে মাগুরার হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি কবরের সওয়াব পৌঁছে দিন আল্লাহ। খাস করে আল্লাহ আজকে যার জন্য এই দোয়া মাহফিল আয়োজন করেছেন, গণতন্ত্রের মা আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া কয়েকদিন আগে রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিয়ে ওই অন্ধকার গহীন কবরে শায়িত গেছেন আল্লাহ। আমরা দোয়া করতেছি আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ রব্বুল আলামিন তার কলিজার টুকরা সন্তান মোহাম্মদ আরাফাত রহমান কোকো সহ যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলের কবরের সওয়াব পৌঁছে দিন আল্লাহ। রব্বুল আলামিন খাস করে দোয়া করি রব্বুল আলামিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কলিজার টুকরা সন্তান আমাদের দেশ নেত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়ার কলিজার টুকরা সন্তান জনাব মোহাম্মদ তারেকুর রহমান রব্বুল আলামিন তার উপরে আপনার খাস রহমত নাজিল করে দেন। রব্বুল আলামিন আল্লাহ এখানে আমরা যতগুলো লোক হাত তুলেছি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আল্লাহ আজকের প্রধান অতিথি জনাব আসাদুজ্জামান সাহেব রব্বুল আলামিন আমাদের মাঝে এসেছেন। রব্বুল আলামিন তাকে নিয়ে আমরা হাত তুলেছি আল্লাহ তার মনের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। আমি দেখেছি রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ভালোবাসেন আল্লাহ। আপনার হাবিব এতিম ছিলেন, ওই এতিমদেরকে দেখলেই আল্লাহ যে বুকে টেনে নেয়, যে ভালোবাসে আল্লাহ রব্বুল আলামিন আপনার রহমতের কোলে তাকে সবর্দ করে দিলাম। রব্বুল আলামিন আপনার রহমতের কোলে তাকে উঠায় নিন আল্লাহ। আমাদের মাঝে এসেছেন দানের শেষ প্রতিক্রিয়া আল্লাহ রব্বুল আলামিন তাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। রব্বুল আলামিন আমরা এখানে যত মানুষ হাত তুলেছি আমাদের ভিতর থেকে যাদের জলম দুঃখিনী মা বাপ দাদা দাদি নানা নানি মায়ের কুল বাপের কুল শ্বশুরের কুল শাশুড়ের কুল আপনজন যারা চলে গেছেন সকলের কবরে সওয়াব পৌঁছে দিন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ এখানে বিএনপির অনেক নেতৃবৃন্দরা রয়েছেন আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। রব্বুল আলামিন আমাদের এই মজলিসে আল্লাহ মাদ্রাসার তলবে ইলমরা রয়েছেন আল্লাহ কোরআনের ফাকিরা রয়েছেন তারা হাত তুলেছে যে দুইখানা হাত পছন্দ হয় সেই হাতের খাতিরে দর মাহফিল কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন বড় এতিমখানায় রব্বুল আলামিন যিনি প্রতিষ্ঠিত করে গেছেন এতিমখানা আমার শ্বশুর মৌলানা তফসির আলী সাহেব এতিমখানার পাশেই শায়িত রয়েছেন তার কবরটাকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নেন। এতিমখানার ছাত্র ছাত্রীদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের শুল্কবাসীকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين। মরণের সময় আমাদের জবান দিয়ে আপনার ওই মধুর কালেমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।